নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা, আর আমার সাথে রয়েছে আমার সহ সঞ্চালক অঞ্জন। নমস্কার। আর আজ নজরে শুধুই ২১-এর মঞ্চ, আর ২১-এর মঞ্চে আমরা যে ছবি দেখতে পেয়েছি, দিকে দিকে কাতারে কাতারে মানুষ জেলা থেকে এসেছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা এসেছেন এই ২১-এর মঞ্চে জমায়েত হতে, ২১-এর মঞ্চের বার্তা শোনার জন্য। অঞ্জন, তোমার কাছে যে কথাটা বলবো, আজ যে ভিড়টা দেখা গিয়েছে সেটা লোকসভা নির্বাচনের বিজয় উৎসব একদিকে যেমন ছিল তেমনই ছিল শহীদ স্মরণও। একেবারে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যারা শো দেখছেন আমাদের ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে ৭টার, আজকের এই শো কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারবেন আগামী ১ ঘন্টা। তার কারণ নজরে ২১-এর মঞ্চ, তার কারণ অনন্যা তুমি একটা জিনিস জানবে, এই ২১-এর মঞ্চ কিন্তু হঠাৎ করে স্পেশাল এমনটা নয়, এর আগে পূর্ব একটা ইতিহাসও রয়েছে, এর ইতিহাসের দিকেও আমরা যাব, কিন্তু তার আগে আজ ২১-এর মঞ্চে ঠিক কী কী ঘটনা ঘটেছে, পরপর ঘটনাবলীগুলো এক এক করে আমরা আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে যে চমক আজ ছিল ২১-এর মঞ্চে, তো তুমি জানো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ইউপিতে যে রাজ করেছে বা লোকসভা নির্বাচনে যে এক কথায় বিজেপিকে ধরাশায়ী করেছে, ইউপির মতো জায়গাতে বলা হয় উত্তরপ্রদেশে যে সরকার আসবে সেই সরকার দেশের অধীনত্ব করবে, আর ঠিক সেই জায়গাতে সমাজবাদী পার্টির লিডার অখিলেশ যাদব আজ ছিলেন ২১-এর মঞ্চে। আর সেখান থেকে আরও বেশি জল্পনা কল্পনার সূত্রপাত রাজনৈতিক মহলে। ঠিক কেন অখিলেশ যাদব এখানে এলেন আমরা অ্যানালিসিস করবো এই বিষয় নিয়ে, কিন্তু এই বিষয় নিয়ে অখিলেশ যাদব এক্স্যাক্টলি কি বলেছে এই বিষয় নিয়ে একবার দেখি, টেক্সটমেটের মাধ্যমে দেখবো। দেখুন, মমতা কর্মীদের প্রশংসা অখিলেশ যাদবের, দলীয় নেতা কর্মীদের সঙ্গে দিদির নিবিড় সম্পর্ক প্রশংসা করেছেন অখিলেশ। জীবন উৎসর্গ করার মতো কর্মী সব দলে থাকে না, দিদির দলে জীবন উৎসর্গ করার মতো অনেক কর্মী রয়েছে জানিয়েছেন অখিলেশ। ভাঙা পায়ে দেশের জন্য লড়াই করছেন দিদি, অখিলেশের বার্তা ২১-এর মঞ্চ থেকে। যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি কর্মীরাই, বার্তা দিয়েছেন অখিলেশ। দেশের রাজনীতিতে বিজেপি সাম্প্রদায়িক অশান্তির ষড়যন্ত্র করছে, দিল্লির প্ররোচনায় লাগাতার ষড়যন্ত্র বলছেন অখিলেশ। দিদি যখন প্রায় প্লাস্টার নিয়ে প্রচার করছিলেন, আমি তখনই বলেছিলাম দিদি একাই লড়বেন। বাংলা ও উত্তরপ্রদেশে বিজেপিকে হটিয়েছে অখিলেশ। জনতা জাগলে মিথ্যা প্রচার নস্যাৎ হয়ে যায়, বার্তা অখিলেশের। আমরা ইতিবাচক রাজনীতি করতে এসেছি, বার্তা দিলেন অখিলেশ। একটা জিনিস এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, অখিলেশ যাদব যে কথাগুলো বলেছে অনন্যা তুমি বললে, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো, তা হলো বাংলা এবং ইউপিতে বিজেপিকে হটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু কনফিডেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে যে ভাঙা পায়ের কথা বলা হচ্ছে, তোমার মনে থাকবে সেই সময়তে একটা কথা খুব বেশি পরিমাণে তাদের মধ্যে উত্থাপন হয়েছিল, তা হচ্ছে খেলা হবে। এই কথা একেবারে সেই যখন পায়ে প্লাস্টার চলছে সেই সময়কালীন অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে তার প্রেস বিবৃতি দেন, এবং তারপরেই যে স্লোগানটা তুলেছিলেন সেই সময়তেও তখনও তিনি বলেছিলেন খেলা হবে। এবং তারপরে পঞ্চায়েত ইলেকশন গিয়েছে, তারপরে এবারের আবার লোকসভা ইলেকশন, এবং তারপরে বিধানসভা উপনির্বাচন, অনেকগুলো প্রেক্ষাপট পরপর গিয়েছে। কিন্তু একটা বিষয় অত্যন্ত চোখে পড়েছে, তা হলো বিজেপির এই ৪০০ পারের যে গ্যারেন্টি, যে কথা আজ ২১-এর মঞ্চ থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তুলেছিলেন। ৪০০ পারের গ্যারেন্টির এই নারা বা এই বার্তা কোনো এক জায়গাতে ফেলিয়ার হয়েছে বিজেপির পক্ষ থেকে, এই কথাও বারবার করে বলেছে। বলতে চাইবো যে কোথাও গিয়ে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে যে লোকসভা নির্বাচনের পর থেকে যখনই দেখা গেল যে বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পেল না এবং একা সরকার গড়তে পারলো না, আর তারপর থেকেই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছিলেন যে কেন্দ্রের সরকার কিন্তু স্টেবল নয়, যে কোনো সময় এনডিএ জোটের কেউ হাত ছাড়লেই বিজেপির দল পড়ে যেতে পারে। এই ন্যারেটিভটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যেমন শোনা গেল, তেমনি অখিলেশের গলাতেও কিন্তু এই একই সুর শোনা গেল। আর পাশাপাশি আরো একটা বিষয় আজকে আমরা বিশেষ করে যেটা দেখতে পেলাম, যে অখিলেশকে নিয়ে মঞ্চে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই চলে এসেছিলেন, কিন্তু এই যে গোটা ইন্ডিয়া জোট, সেখান থেকে শুধুমাত্র অখিলেশই ডাক পেলেন, এটার পিছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক কাজ করছে? আলবাত রয়েছে। তার কারণ হলো একটা জিনিস যেটা আমি প্রথমেই বললাম, যে ইউপিতে যে সরকার থাকে সেই
এই দেশে সরকার গঠন করে, এমনটা পূর্ব ইতিহাস বলছে। সেই জায়গাতে সমাজবাদী পার্টি যদি ইতিহাস দেখা যায়, সাইকেল তাদের মূল লোগো, এবং এখানেও তুমি দেখবে সমাজবাদী পার্টির ক্ষেত্রেও অখিলেশ যাদবের সঙ্গে তার বাবার একটা লড়াই ছিল। দীর্ঘদিনের লড়াইয়ের পরে অবশেষে সামনে এসেছিল এই অখিলেশ যাদব, অর্থাৎ তার লড়াইটাও কিন্তু দীর্ঘদিনের লড়াই। এবং ইউপির মতো জায়গাতে যেখানে বিজেপিতে সবাই জানে যোগী আদিত্যনাথ রয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে সেই সংগঠনকে কোনো এক জায়গায় ব্রেক করে সমাজবাদী পার্টির এই উত্থান কিছুই না, অন্তত ইন্ডিয়া অ্যালায়েন্সের যে জোর, সেই জোরটাকে কোনো এক জায়গাতে দেখানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে বাংলার প্রদেশ কংগ্রেসকেও কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে, বার্তা দেওয়ার একটা বড় ভূমিকা কিন্তু পালন করেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, মানে সুসম্পর্ক আমরা বলতে পারি, ততটা কিন্তু রাহুল গান্ধীর সাথে নয়। আর সেখানে গিয়ে রাহুল গান্ধী যেমন যুবনেতা, তেমনি অখিলেশ যাদবও যুবনেতা। সেক্ষেত্রে অখিলেশকে সমর্থন জানিয়ে রাহুলকে একটা বিশেষ বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। একেবারে একদম খুব ভালো একটা পয়েন্ট তুমি তুলেছো। যুবনেতা এবং যুবনেতা, অর্থাৎ দুজনের যুবনেতার মধ্যে ভার্সেস চলছে, এবং অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী, এই দুইয়ের মধ্যে অখিলেশ যাদবকেই চুজ করে নেওয়া হয়েছে। এখানে দুটো রাজনৈতিক অঙ্ক রয়েছে। এক, অখিলেশ যাদবকে নিয়ে আসার পেছনে মূল কারণ হলো রাহুল গান্ধীকে মেসেজ দেওয়া, আর তার দ্বারা নেপথ্যে আরও একটা মেসেজ রয়েছে প্রদেশ কংগ্রেসের জন্য। আমরা সবাই জানি লোকসভা নির্বাচনের আগে আগে স্বয়ং প্রদেশ কংগ্রেসের সভাপতি, প্রাক্তন বলাটাই এখন ভালো, অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন যে কোনো এক জায়গাতে বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করুক, এবং সরাসরি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আসেনি, কিন্তু ইউসুফ পাঠান এসেছিলেন, এবং ইউসুফ পাঠান কিন্তু এক প্রকার এতদিনের রেকর্ডকে ধরাশায়ী করে দিয়েছিল কংগ্রেসকে বহরমপুরে। সেই জায়গা থেকে প্রদেশ কংগ্রেস এখনও পর্যন্ত শিথিল কিন্তু হয়নি তৃণমূল কংগ্রেসের দিকে, উল্টে এখনও অনেক রাজনৈতিক বিবৃতি কিন্তু ব্যাক টু ব্যাক দিয়ে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই জায়গাতে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে এই রাজ্যের কংগ্রেসকে একটা মূল বার্তা দেওয়ার চেষ্টা যে কংগ্রেস ছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলতে পারে, ঠিক যেমন 1998 সালে তৃণমূল কংগ্রেস আলাদা করে লড়েছে। আরও একটা কারণ যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল বলছে যে যে অবাঙালি ভোট রয়েছে, কারণ এই যে 21-এর মঞ্চ থেকেই কিন্তু 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের সুর কিন্তু একেবারে বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পশ্চিমবঙ্গে যে অবাঙালি ভোট রয়েছে এবং যে সমস্ত অবাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, সেখানকার মানুষদের জন্য একটা বার্তা দেওয়ার জন্যও কিন্তু অখিলেশকেই 21-এর মঞ্চে হাজির করা, কারণ 21-এর মঞ্চটা কিন্তু একটা তৃণমূলের জন্য যথেষ্ট শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটা মঞ্চ, এবং যে মঞ্চের বার্তা কিন্তু সব স্তরের তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে যেমন পৌঁছয়, তেমনি সাধারণ মানুষও ততটাই গুরুত্বের সঙ্গে দেখে 21-এর এই মঞ্চকে। একেবারে ঠিক বলেছো না। আর ঠিক এই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিবৃতি দিয়েছেন আজ একেবারে 21-এর মঞ্চ থেকে, একবার সেদিকে নজর রাখি। দেখুন, সরাসরি 21-এর মঞ্চ থেকে তিনি আরও বলেছেন, আমি চাই বাংলার সঙ্গে দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। না, আরও তিনি বলেছেন অখিলেশ যাদবকে দিয়েই সেই শুরুটা করলাম, এবং সঙ্গে সঙ্গে আরও তিনি বলেছেন যথেষ্ট হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার আর বেশি দিন থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, উত্তরপ্রদেশে যে খেলা অখিলেশ দেখিয়েছে তাতে বিজেপির ইস্তফা দেওয়া উচিত। আমি যেটা বলছিলাম, একেবারে খেলা হবে। দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি হয়েছে, এই সরকারের আয়ু বেশি দিন নয়, যা তুমি বলছিলে একেবারে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এনডিএর ক্ষেত্রে। বিজেপি, কংগ্রেস, সিপিএমের বিরুদ্ধে মানুষকে লড়াইয়ের পুলিশ। অন্যদিকে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। এই পয়েন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। এজেন্সির ধমকানি চমকানি অত্যাচার, নির্বাচন কমিশনের একতরফা বিচার, এই যাবতীয় বিষয় নিয়েও তিনি সরব হয়েছেন। যত জিতবো আমাদের তত নম্র হতে হবে। উত্তরবঙ্গে আমাদের ফল খারাপ হয়েছে, আশা করছি এবার তারাও আমাদের ভোট দিয়ে জেতাবেন। বিজেপি কোনোদিন মানুষের জন্য কিছুই করেনি। অন্যদিকে আরও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 26-এর নির্বাচনে আশা করি আমরা মালদহের আম সত্য দুটোই পাবো। অন্যদিকে আরও বলেছেন, এত এজেন্সির ভয় দেখানো সত্ত্বেও লোকসভা বিধানসভায় আমরা জিতেছি, 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার বাইরে বের করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, তৃণমূলের শাসনে 40% দারিদ্রতা কমেছে। আরও বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীতে 60,000 কোটি টাকা দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরও বলছেন, স্বাস্থ্যসাথী 10,000 কোটি টাকারও বেশি খরচ করেছে স্বাস্থ্যসাথী এই প্রকল্পে। অন্যায় করি না, অন্যায় সহ্যও করবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন আজ 21-এর মঞ্চ থেকে। আরও বলেছেন, আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই। আর কি বলেছেন, মা বোনেদের আরও বেশি করে সম্মান দেবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক এই যতগুলো কথা বলেছেন, আরও বলেছেন বাংলা ছাড়া দেশ চলতে পারে না। অন্যদিকে আরও বলেছেন আমাদের দলে কেউ অন্যায় করলে আমি তাকেও ছাড়ি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন, বলেছেন জনপ্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না, নবজাগরণ হতো না। আর কি বলেছেন, তিনি বলছেন অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। আর কি বললেন, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারিও দিয়েছেন এখন থেকে কোনো অভিযোগ যেন না আসে। আর কি বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করবে। বলেছেন 2 কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। এইটাও অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট অনন্যা, কেন বলবো, আমার কাছে 10 লক্ষ চাকরি তৈরি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আরও বলছেন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করো আন্দোলনে না পেরে বিজেপি পিআইএল করে নিয়োগ করার চেষ্টা করছেন, আমরা আদালতেও লড়াই চালিয়ে যাব। আরও বলেছেন আমরা স্বৈরাচারের বাঁধ ভাঙতে চাই। বিজেপির কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা নেই, যে পয়েন্টটা তুমি বলছিলে একেবারে অনন্যা, যে এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স একেবারে ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা, ওরা টাকা দিয়ে সাংসদ কেনে, অর্থাৎ অপারেশন লোটাসের কথা বলছেন। আরও বলছেন কখনো শুনেছেন টাকা দিয়ে সাংসদ কিনে মন্ত্রিত্ব দেয় না। আরও বলেছেন দুর্নীতি ও সাম্প্রদায়িকতার কাছে আমরা মাথা নত করব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। আর কি বলছেন তিনি বলছেন যে জনপ্রতিনিধিরা মানুষকে সেবা দেবেন না তাদের সঙ্গেও আপোষ নয়, কারো চাকরি যাবে না, আমরা সুপ্রিম কোর্টে লড়াই করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমি অখিলেশকে অসংখ্য ধন্যবাদ জানাই। একেবারে যে বিষয়গুলো ছিল অনন্যা, 3-4টা পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে যে পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদের এখন মনে হয়, লক্ষ্মীর ভাণ্ডার। একেবারে লোকসভা ভোটের আগেও সবাই মানুষকে এটা বোঝানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার কোনোভাবেই পরিবর্তনশীল হবে না, লক্ষ্মীর ভাণ্ডারে উল্টো টাকা বাড়ছে। আর বিশেষ করে লোকসভা নির্বাচনের পর এটাই রাজনৈতিক মহল বারংবার উঠে এসেছে সমস্ত রাজনৈতিক বিশ্লেষণে, যে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। শাহজাহান বলো, নিয়োগ দুর্নীতি বলো, সবার বিরুদ্ধে গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার ভোট এনে দিয়েছে তৃণমূলকে। যেখানে একেবারে সমস্ত জায়গাতে মিডিয়া থেকে শুরু করে বারবার করে মিডিয়াকেও যেটা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিডিয়ার ঊর্ধ্বে গিয়ে এক কথায় শাহজাহান থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ও, তার কারণ লোকসভা নির্বাচনের বিশেষ কিছু সময় ধরেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নাম আবারও আসছিল। তার কারণ তুমি জানো, আবারও রেশন দুর্নীতির ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, বালুর নাম, সঙ্গে সঙ্গে আরও অনেক রাঘব বোয়ালের নাম যখন সামনে আসবে বলে দাবি করছিল বিজেপি নেতা, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময়তেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রচারে গিয়েছেন তিনি বারবার একটা কথাই বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করছেন এবং লড়াই করে যাবেন। উল্টে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ 42% এই বাংলায় যে মহিলা ভোট, সেই ভোটটাকে কিভাবে নিতে হয় সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তৃণমূল কংগ্রেসকে একেবারে খাদের ধার থেকে ফিরিয়ে এনেছে আমরা বলতে পারি, কারণ যেভাবে বারবার বিরোধীরা প্রচার করছিল শাহজাহান বা নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি, একাধিক দুর্নীতি নিয়ে, সেখানে খাদের ধার থেকে ফিরিয়ে এনেছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসকে। আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন যে 40% দারিদ্রতা কমেছে বাংলায় এই জনমুখী প্রকল্পগুলোর জন্যই কমেছে। একেবারে 57.60% দারিদ্রতার হার ছিল, আর সেখান থেকে আজ 8% দারিদ্রতার হার। কতটা সংখ্যাটা কমেছে বুঝতে পারছো? যদি এই স্টেটমেন্টটা মানে পুরোপুরি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে একটা হিউজ চেঞ্জ আমাদের সমাজে, অনেকটা চেঞ্জ হয়েছে। এবং সবথেকে বড় কথা মনে থাকবে, যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন তারাও যদি দেখে থাকেন, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমি কথা বলেছিলাম অনন্যা, এবং সেখানে জয়প্রকাশ মজুমদার সরাসরি বলছেন, একটা গল্প বলছেন, সময় নিয়ে একটু গল্পটা বলবো। তিনি সরাসরি বলছেন যে একজন ভদ্রমহিলা যার সঙ্গে জয়প্রকাশ মজুমদার কথা বলেছেন, এবং সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল এই মূল্যমাত্র একটা টাকা নিয়ে আপনারা কি করেন। তখন সেই মহিলা নাকি তাকে উত্তর দিয়েছেন যে এই টাকা দিয়ে, এই লক্ষ্মীর ভাণ্ডারে এই 500 হোক বা 1000 হোক, এই টাকাটা দিয়ে আগে যখন তার বাড়িতে যে বাচ্চা ছেলে মেয়ে ছিল তারা যদি আইসক্রিম খেতে চাইতো তারা আইসক্রিম খাওয়াতে পারতেন না। এই 500 বা 1000 দিয়ে তাদেরকে কারো ওপর অবলম্বন করতে হয় না, উল্টো নিজেরাই নিজেদের অবলম্বন হয়ে দাঁড়াচ্ছেন। এই কথা রিপ্লাই দিয়েছেন, শক্তি দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা মহিলাদের। আর সেই কারণে দারিদ্রতার হারও জনমুখী প্রকল্পগুলো আসার পর অনেকটা কমেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু এই জনমুখী প্রকল্পগুলো একেবারে খাদের ধার থেকে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে নেই, শুদ্ধিকরণের কাজ কিন্তু তিনি শুরু করে দিয়েছেন অঞ্জন। আর সেই বার্তাটাই আজকে আমরা কার্যত 21-এর মঞ্চ থেকে দেখতে পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় যেমন এই কথাটা আমরা শুনতে পেয়েছি শুদ্ধিকরণের বার্তা, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও।
কারণ দেখো যে বিষয়টা যে এই লক্ষ্মীর ভান্ডার হয়তো একবার মানুষকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু দলের অন্দরে যে গর্তগুলো তৈরি হয়েছে, যে ক্ষতিগুলো রয়েছে, সেগুলোকে ঢাকার চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে। দল কিন্তু একেবারে আত্মতুষ্টিতে ভুগছে, একেবারে আত্মতুষ্টি। এবং তুমি যে পয়েন্টটা বললে যে অনেকগুলো গর্ত রয়েছে, সেই গর্তগুলোকে মলম দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। তুমি দেখবে যে আজকের ডেটে 21 তারিখ হয়ে গিয়েছে, জুলাই মাস, আর হাতে গোনা 1.5 থেকে 1 বছর, এবং তারপরেই কিন্তু 26-এর বিধানসভা ভোট, এটা ভুললে চলবে না। এবং বিধানসভা ভোট কিন্তু এটা কোনো উপনির্বাচন নয়, এবার বিধানসভা ভোট, আবারও 5 বছর পর 21-এর সমাবেশ, আবারও 26-এ, এবং সেই 26-এর ভোটে কি হবে তার এখনই কিন্তু জট ডাউন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই 21-এর মঞ্চ থেকে এটা একেবারে সাফ বার্তা। তার কারণ এখন থেকে যে ড্যামেজ কন্ট্রোল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা একেবারে প্রকাশ্যে। তার কারণ তিনি কিন্তু বারবার একটা কথা বলছেন, অন্যায় করবেনও না, অন্যায় সহ্যও করবেন না। অর্থাৎ বারবার করে যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে মানুষের সঙ্গে মিশতে হবে। শুধু তাই নয়, লোভী হবেন না, মহিলাদের সাথে খারাপ আচরণ করবেন না। অর্থাৎ যে সমস্ত চোপড়ার ইস্যুকে কেন্দ্র করে কিন্তু তিনি বলেছেন, শাহজাহান ইস্যুতেও একেবারে জামালের ইস্যুতেও একই ঘটনা উঠে এসেছিল। আর একেবারেই এই 21-এর যে মঞ্চ, তার আগে পর্যন্ত যা যা অভিযোগ উঠে এসেছে তৃণমূলের এগেইনস্টে, সমস্ত বিষয়গুলোকে কিন্তু ধরে ধরে মুখ্যমন্ত্রী এক এক করে শুধরে দিয়েছেন এবং খুব স্মার্টলি করেছেন বিষয়গুলো। তার কারণ যতগুলো বিষয় তিনি ওখানে তুলেছেন, তার সম্প্রতি যা যা ঘটনাক্রম হয়েছে আমাদের এই বাংলায়, সবগুলো ঘটনাকেই কিন্তু কভার করেছেন 21-এর মঞ্চ থেকে। তিনি আরও যেটা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি শুনেছো, একটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, যে কথা বারবার করে বিরোধী শিবির এবং রাজনৈতিক মহল বলছিল, প্রবীণ নবীন একটা তত্ত্ব। এবারেও কিন্তু একই রকমভাবে খুব মাইনুটভাবে খেয়াল করলে প্রবীণ নবীন তত্ত্বের প্রকাশ কিন্তু এইবারও হয়েছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা বলছিলাম, যে ক্ষতগুলো তৈরি হচ্ছে সেগুলোতে প্রলেপ লাগানোর একটা চেষ্টা। কারণ যে সমস্ত এই ইস্যুগুলো তো ছিলই, তাছাড়া দলের অন্দরের এই ইস্যুটা, প্রবীণ নবীন একটা দ্বন্দ্ব, সেটা ক্রমশ জোরালো হয়ে উঠছিল, আর যা কিন্তু দলকে ভেতর থেকে ভাঙতে শুরু করেছিল। কারণ কোনো প্রবীণের প্রচারে কোনো নবীনরা যাচ্ছেন না, নবীনের প্রচারে প্রবীণরা যাচ্ছেন না। আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়েছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত পেশার মতো রাজনীতিতেও একটা বয়স সীমা থাকা প্রয়োজন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মনের বয়সটাই আসল, এক্ষেত্রে বয়সের কোনো গুরুত্ব নেই। আর এখান থেকেই কিন্তু দ্বন্দ্বটা শুরু হয়েছিল, আর সেই দ্বন্দ্ব কিন্তু এই 21-এর মঞ্চে অনেকটাই মিটে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে। আবারও কোনো এক জায়গাতে অনন্যা তুমি দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মলম যেমন লাগাচ্ছেন, তার একই সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা কিন্তু বলছেন। তিনি বলেছেন যে নবীনদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর প্রবীণদের অভিজ্ঞতাকে নিয়ে চলতে হবে। অর্থাৎ এখানেও প্রবীণ নবীন তত্ত্বের একটা প্রকাশ ঘটেছে, এবং সেই প্রকাশে যেন কোনো রকম দ্বিধাবোধ তৈরি না হয়, কিংবা কোনো রকম মিস ইন্টারপ্রিটেশন কোনো জায়গাতে না হয়, সেই জায়গাতেই কিন্তু তিনি বারবার এটা বলছেন যে প্রবীণ এবং নবীন উভয়কে নিয়েই কিন্তু এগোতে হবে। আর একটা বিষয় দেখো, বলবো আমি, আজ সকাল থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদের মধ্যে একটা উৎসবের মেজাজ, উচ্ছ্বাসের মেজাজ লক্ষ্য করা গিয়েছিল স্বাভাবিকভাবে। তার কারণ লোকসভা নির্বাচনে যে ভালো ফল করেছে তৃণমূল, তার বিজয় উচ্ছ্বাসটা কিন্তু এই দিনের জন্যই তুলে রাখা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। কিন্তু সেই উচ্ছ্বাস নিয়ে তারা এই মঞ্চের সামনে এলেও সেখানে কিন্তু কার্যত শাসনই করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটা জিনিস বিশেষ করে শেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, কারণ এই পুরো 21-এর যে ন্যারেটিভ, যে বার্তা, সেগুলো তারই সব সেট করা। তো 3টে নির্বাচনে পরপর ভালো ফল, আমরা যদি 21-এর নির্বাচন দেখি, আর উপনির্বাচন আর লোকসভা নির্বাচন, একেবারে অত্যন্ত ভালো ফল করেছে, আর ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলতে পারি আমরা। তারপরেও এতটুকু আত্মতুষ্টি নেই, পুরোটাই কিন্তু যে ড্যামেজ গুলো হয়েছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা, আর সেই বার্তাটাই বারবার করে মমতা এবং অভিষেকের মুখ থেকে উঠে এলো। একেবারে অন্য যে কথাটা তুমি বলে, যে ড্যামেজ কন্ট্রোল থেকে শুরু করে যে একেবারে শেষ বেলায় এসে ভিক্টরি, তুমি দেখবে 21-এর কথা যদি সবার মনে থাকবে, 21-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটা হাওয়া এসেছিল যে এবার বোধহয় আর তৃণমূল কংগ্রেস থাকছে না রাজ্যে, এবং বিজেপির একটা হাওয়া রীতিমতো সবার কাছে পৌঁছে গিয়েছিল। সেই জায়গাতেও মনোবল হারাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেও তিনি বার্তা দিয়েছিলেন খেলাটা হবে, এবং খেলা হয়েছে। 21-এর ক্ষেত্রেও বিপুলভাবে জয় হয়, এবং তারপরে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেখানে 2018 সালে 18, সেখানে ভুল বলছি, 2019-এর ক্ষেত্রে 18 এবং 2024-এর ক্ষেত্রে সেটা যখন 12-তে এসে দাঁড়িয়ে যায়, তখন বলতেই হবে যে তৃণমূল কংগ্রেস ব্যাটিংটা খুব ভালো করেছে।
অনন্যা। একেবারে যেখানে বিরোধীরা ভেবেছিল তারা খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তারা যে খেলাটা দেখিয়েছে। আর এবারেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা শেষ করেছেন খেলা হবে এই কথাটা দিয়ে, যেটা দিয়ে তিনি 21-এর খেলা শুরু করেছিলেন। আর প্রত্যেকবার আমরা আরেকটা জিনিস দেখতে পাই, মঞ্চে আমরা বিভিন্ন সেলিব্রিটিদের দেখতে পাই, তাদের পারফরমেন্স দেখতে পাই। এবার কিন্তু সেই বিষয়টা অনেকটা কম। আর তার জায়গায় আমি এই জায়গাটাতেই আসছিলাম যে এবারে কিন্তু পুরোপুরি রাজনৈতিক ছিল 21-এর মঞ্চ। অখিলেশ যাদবই এবারে সেলিব্রিটি, এবারে বড় সেলিব্রিটি, যেটার প্রাসঙ্গিকতা কতটা সেটা একবার একটু বোঝানো দরকার দর্শকদেরকে। একটা প্রতিবেদন অখিলেশ যাদব শোনাবো, একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সারা দেশে ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। সেখানে শুধুমাত্র বাংলা থেকে ২৯টি আসন জিতেছে তৃণমূল। দুজনেই ইন্ডিয়া জোটের বড় শরিক। কিন্তু তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে দেখা গেল না জাতীয় কংগ্রেসের কোনো নেতৃত্বকে। অথচ আরেক শরিক সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের শহীদ দিবসের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি প্রশ্ন তুলে দিল অনেক। ইন্ডিয়া জোটে কংগ্রেস বড় শরিক বলে তারাই শেষ কথা বলবে, এই তত্ত্ব খারিজ করতেই ২১-এর মঞ্চের অখিলেশকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেসকে কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রবিবার ২১-এর মঞ্চ থেকে সপা তৃণমূলের মজবুত ঐক্যের বার্তা দিলেন দুই দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের দরাজ প্রশংসা শোনা গেল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের গলায়। তিনি বলেন, দিদি যখন পাইপ ব্লাস্টার নিয়ে একাই লড়াই করেছিলেন তখনই আমি বলেছিলাম দিদি একাই জিতবে। দলের নেতা কর্মীদের সঙ্গেও দিদির সম্পর্ক নিবিড়। ऐसा हर दल के लिए सौभाग्य नहीं बनता जिसे ऐसे जान देने वाले वर्कर्स मिलते हों। मुझे इस बात की प्रसन्नता है कि आदरणीय दीदी के पास ऐसे वर्कर हैं जो अपनी जान भी दे देते हैं लेकिन परवाह नहीं करते हैं। आज जो आप लोग इकट्ठे हैं या मैं आकर के आपके बीच में खड़ा हूं, वो याद दिला रहा है, बता रहा है कि दीदी के दिल में एक एक कार्यकर्ता का सम्मान कितना है, उसको आज भी दीदी याद कर रही हैं। जिस दल का सबसे बड़ा लीडर उस दल का सबसे बड़ा वर्कर होता है, उसका वर्तमान मजबूत होता है और भविष्य और भी ज़्यादा मजबूत है। पिछले चुनाव में मुझे याद है जब दीदी संघर्ष कर रही थी, आदरणीय ममता दीदी के लिए मैंने 2 लाइनें कही थी। जब वो असली लड़ाई में थी, पैर में चोट थी, वो चल नहीं पा रही थी, उसके बावजूद भी वो चुनाव प्रचार में थी। और उस समय हम लोगों ने देखा और यही कहा था कि एक अकेली लड़ जाएगी, जीतेगी और बढ़ जाएगी। পাল্টা অখিলেশের দরাজ প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক মজবুত করার সূচনাটা অখিলেশকে দিয়ে করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে খেলা দেখিয়েছে অখিলেশ, বিজেপিকে সাফ করে দিয়েছে। আমি অখিলেশকে জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। अपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा।
लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। इनफ इज इनफ। গোটা দেশে বিজেপিকে পরাস্ত করতে তৃণমূল ও সমাজবাদী পার্টি একযোগে লড়াই করবে। 21-এর মঞ্চ থেকে কংগ্রেস সহ গোটা বিজেপি বিরোধী দলগুলিকে সেই বার্তাই দিয়ে রাখলেন মমতা অখিলেশ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। কংগ্রেসকে একটা মূল বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অখিলেশকে একেবারে 21-এর মঞ্চে ডাকবার জন্য। ঠিক এই জায়গাতেই অখিলেশ যাদবের আশা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন 21-এর মঞ্চ থেকে একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। একেবারে শুনুন। हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिज़ाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। इनफ इज इनफ। অখিলেশ যাদব প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম যে এই লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত যে সমস্ত অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে সমস্ত ক্ষত তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে, এদিনের মঞ্চ থেকে সেই ক্ষতগুলোতে একটা প্রলেপ লাগানোর চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে। আর এখানেই কিন্তু উঠে আসছে বেকারত্ব প্রসঙ্গ। নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার সরব হয়েছেন বিরোধীরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকে যে একটি বড় বার্তা দিয়েছেন যে 10 লক্ষ চাকরি তার কাছে রেডি রয়েছে, কিন্তু বিরোধীদের জন্য, বিরোধীরা তিনি যতবার চাকরি দিতে যান ততবার জনস্বার্থ মামলা করে সেই চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেটা আটকে দেয়। এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাব। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। অন্যদিকে আজ নর্থ বেঙ্গল নিয়েও আলোচনা হয়েছে অনন্যা। একেবারে শুরু থেকে তোমায় যেমনটা বলছিলাম যে এই 21-এর মঞ্চ থেকেই কিন্তু 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের একটা টার্গেট সেট করে দেওয়া হচ্ছে এবং সেই যে নির্বাচনের সুর সেটা কিন্তু এখন থেকেই তুলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। আর এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা শুরু থেকে বলে আসছি যে সংশোধনের যে জায়গাগুলো সেগুলো নিয়ে কথা বলছেন। কারণ দক্ষিণবঙ্গে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, মূলত উত্তরবঙ্গই কিন্তু ডুবিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকটা খারাপ রেজাল্ট। হ্যাঁ, একেবারে মাত্র একটা কেন্দ্র কোচবিহার, সেখান থেকেই শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আসন পেয়েছে। পাশাপাশি কিন্তু আর একটা জায়গা থেকেও লোকসভা নির্বাচনে তৃণমূল আসন পায়নি। আর সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ যে
উত্তরের মানুষ হয়তো তাদেরকে ভুল বুঝেছেন। আর বিশেষ করে মালদার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বললেন উত্তর মালদা যেখানে খগেন মুর্মু জিতেছেন অর্থাৎ বিজেপি সিট পেয়েছে, এবং দক্ষিণ মালদা যেখানে কংগ্রেস সিট পেয়েছে, এই দুটো জায়গার কথা কিন্তু বিশেষভাবে মুখ্যমন্ত্রী বললেন। এবং পাশাপাশি আম এবং আমসত্ত্ব দুটোই তিনি 26-এর নির্বাচনে খেতে চান, এমনটাই কিন্তু আবদার রাখলেন মুখ্যমন্ত্রী। দেখুন, আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন। হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, অর্থাৎ সেকেন্ড ইন কমান্ডো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি 21-এর মঞ্চ থেকে তার বার্তাও অনেকটাই সাফ। তিনিও কোনো এক জায়গাতে যেই জায়গাগুলোতে ক্ষতি হয়েছে সেইগুলো ক্ষতিপূরণ করবার চেষ্টা করছেন, এবং যাবতীয় নেতা নেত্রীদের উদ্দেশ্যেও নানান রকম বার্তা রাখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী বলেছেন সেটাও আপনাদের সামনে রাখবো। অনন্যা, যেটা তুমি বলছিলে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে, যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুইয়ের মধ্যে যে দ্বৈরথ চলছিল এতদিন ধরে, যে উত্তরবঙ্গে সবসময় কোনো এক জায়গাতে ব্যাকফুটে থেকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে দক্ষিণবঙ্গে যত এগোনো যাচ্ছে ততই তৃণমূল কংগ্রেসের ফলাফল খুবই ভালো। এবং তৃণমূল কংগ্রেসের আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো হিসেবে বলেছেন, যেখানে যেখানে আপনারা জিতেছেন সেখানে গিয়ে ধন্যবাদ জানাতে হবে, এবং অন্যদিকে যেখানে হেরেছেন, মানুষকে বোঝাতে পারেননি বলে হেরেছেন, সেখানে গিয়ে ক্ষমা চাইবেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু আজ অনেকগুলো নৈতিক বার্তা দিয়েছেন অঞ্জন। যে বার্তাগুলো দিয়েছে তার মধ্যে বলেছেন লোভী হবেন না, মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। পাশাপাশি তিনি বলেছেন কারোর বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমি না শুনি, কারণ তিনি যে কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সেই বার্তাটা কিন্তু 21-এর মঞ্চ থেকে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু ইদানিংকালে বড় বড় নেতৃত্ব, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, আর যে কারণে কিন্তু অনেকটাই ফেস লস হয়েছে তৃণমূলের। আর সেই কারণেই কিন্তু অন্যায় তিনি সহ্য করবেন না, লোভী যেন মানুষ না হয়। পাশাপাশি তিনি এতটা পর্যন্ত বলেছেন যে আমি চাই যে আপনারা গরিব থাকুন, ঘরে যেটুকু আছে সেটুকু খেয়েই বেঁচে থাকুন। কারণ মানুষ যখনই লোভী হয়ে যাবে, যখনই সে বড়লোক হয়ে যাবে, তখনই মানুষের কাছে পৌঁছতে পারবেন না। আমি বিত্তবানদের নয়, বিবেকবানদের চাই, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঞ্চ থেকে বার্তা দিয়েছেন। ঠিক এই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন একবার রাখি সামনে, দেখুন। বিজেপি নেতারা বাংলার টাকা আটকে রেখেছে, বিজেপিকে টাইট দিয়েছে সাধারণ মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। আত্মতুষ্টির কোনো জায়গা নেই, যেমনটা বলছিলাম অঞ্জন আমরা একটু আগেই, যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তৃণমূলের সকল সৈনিকদের আমার প্রণাম। আজ বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে হারিয়ে দিয়েছে, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীকে হাতিয়ার করে বিজেপি বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি, বার্তা অভিষেকের। তৃণমূলের সঙ্গে লড়তে না পেরে বাংলার মানুষকে বঞ্চনা বিজেপি। প্রার্থীকে সর্বাধিক ভোটে জেতানোর জন্য ডায়মন্ড হারবারবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী লড়াই আরো বড়, প্রস্তুত হন, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভা পঞ্চায়েতে দলের কর্মীদের কাছে কড়া বার্তা অভিষেকের। গত 1 মাস আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম, তার পরিণাম আগামী 3 মাসের মধ্যেই দেখতে পাবেন, হুঁশিয়ারি অভিষেকের। 31 ডিসেম্বরের আগে আবাসের টাকা পৌঁছে দেবে তৃণমূল, বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের টাকা পৌঁছে দেবে তৃণমূল, বার্তা অভিষেকের। একটা বিষয় একটু খেয়াল করে দেখো অনন্যা, তুমি যে বক্তব্যগুলো বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেগুলো যখন এলাবোরেট করলেন, ঠিক সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাতে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্জেন হিসাবে সব জায়গায় বলছেন, সমস্ত নেতাকর্মীদের বকাও দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে
যেমনভাবে চলতে হবে সেটার একটা পোর্টফোলিও তৈরি করে দিচ্ছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বিষয়টিকে শক্ত হাতে দমন করবার চেষ্টা করছেন, সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে একটি কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যাওয়ার যে চেষ্টা, একটা সংগঠন কিভাবে মজবুত হতে পারে সেই বিষয় নিয়ে যে তারা পর্যালোচনা দিনের পর দিন করছে, আজকের বার্তাগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। অনন্যা, গত 1-1.5 মাসের কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাইনি রাজনীতির কোনো মঞ্চে। কিছুটা চোখের ডাক্তারের জন্য কিছুটা ব্যবস্থা না, ছিলেন। এই বিষয়টা আমি তোমাকে একটু পরিষ্কার করে দিই। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই কৌতূহলটা প্রশমিত করে দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের, যে বিষয়টা লোকসভা ভোটের পর, রেজাল্টের পর তারপর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে দেখা যায়নি। এবং এই যে 21-এর মঞ্চ, এই যে প্রত্যেকবার প্রস্তুতিতে যে অভিষেককে দেখা যায়, এবার কেন দেখা গেল না, এই নিয়ে কিন্তু একটা দলের অন্দরেই মানে কানা ঘুষো চলছিল। কেন দেখা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? একটা বিশাল কৌতূহল মানুষের মধ্যে দেখা দিয়েছিল যে 1-1.5 মাস কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছিল। আর আজ 21-এর মঞ্চ থেকে ফের ব্যাটন ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই কৌতূহলটা প্রশমিত করে দিলেন। তিনি জানিয়ে দিলেন অঞ্জন যে তিনি 1 মাস পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলেন। লোকসভা ভোটের রেজাল্ট ভালো হওয়ার পরও কিন্তু তিনি, বা উপনির্বাচনের যে রেজাল্ট সেটা ভালো হওয়ার পরেও তিনি কিন্তু 26-এর লড়াইটার কথা বলছেন তিনি, ভোগেননি। এবং সেই পর্যালোচনা করা হচ্ছে এবং সেই পর্যালোচনার ভিত্তি করে 3 মাস পর থেকেই কিন্তু 3 মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে, এই বার্তাটাও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। এবং দলের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। হুমায়ুন কবির, যাকে আমরা কিছুদিন আগে বলতে শুনেছিলাম যে দলে বেশ বেনো জল ঢুকে গেছে, সেই বেনো জলদের বেছে বার করতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পর্যালোচনার কাজ, এটা একেবারেই পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও যে বিষয়টা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এই দলে যারা নিজেদের যখন নির্বাচন হয়, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচনে যে সমস্ত লোকজনকে দেখা যায়, মানে পঞ্চায়েত প্রধান এবং যারা চেয়ারম্যান রয়েছেন পৌরসভার, তাদেরকে যতটা কাজ করতে দেখা যায়, লোকসভা বা বিধানসভায় সেভাবে কাজ করতে দেখা যায়নি তাদেরকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ বার্তা দিয়েছেন এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই নয়, পুরো পশ্চিমবঙ্গবাসীর লড়াই। সেখানে লোকসভা বা বিধানসভা নির্বাচনে তারা আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করবেন কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করবেন, আর তাতেই নির্বাচন উতরে যাবে। অর্থাৎ যে যে জায়গাগুলোতে লিড পায়নি তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং কে কতটা কাজ করেছে সেই ভূমিকাটাই কিন্তু 1 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখছিলেন। সেই বার্তাটা কিন্তু আজকে একেবারে পরিষ্কার করে দিলেন 21-এর মঞ্চ থেকে। ঠিক এই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ের আজ যখন এতটা 21-এর মঞ্চ থেকে এতগুলো বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাতে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে ঘিরে। দেখুন। তখন ঠিক 12:11 জনোচ্ছ্বাসের মধ্যে মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন তৃণমূলের অন্দরে এবি বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে স্পষ্ট করে দিলেন 26-এর আগে আদি 90-এর দ্বন্দ্ব নয়, ভারসাম্য সামঞ্জস্য রেখেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। লোকসভা নির্বাচনের আগে বারবারই নবীন প্রবীণের দ্বন্দ্ব সামনে এসেছে তৃণমূলে। মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছেন দলের একাধিক নেতা। 2026-এর বিধানসভা ও তার আগে পুরসভা নির্বাচনে যাতে সেই বিষয় দলের মাথা ব্যথার কারণ না হয় সেদিকেও নজর রয়েছে অভিষেকের, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই, 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদস্ত করে 29টি আসন জিতেছে ঘাসফুল শিবির। উপনির্বাচনেও 4-এ 4 হয়েছে। পরিণত রাজনীতিক হিসেবে অভিষেক জানেন এখানেই শেষ নয়, প্রয়োজন ফলের পর্যালোচনা, তার ভিত্তিতে সিদ্ধান্ত ও সিদ্ধান্তকে বাস্তবায়িত করা। এ বিষয়ে দলের সেকেন্ড ইন কমান্ড জানান গত 1-1.5 মাস নির্বাচনী ফলের পর্যালোচনায় ব্যস্ত ছিলেন তিনি। তার ফল 3-4 মাসের মধ্যেই মিলবে
সেই সঙ্গে তার হুঁশিয়ারি, নিষ্ক্রিয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। এদিনের মঞ্চ থেকে কর্মীরাই দলের সম্পদ সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, 2021 সালে অনেকে বিজেপিতে চলে গিয়েছিল, তাদের 2-1 জনকে ফেরানো হয়েছে, কিন্তু তাদের ছড়ি ঘোরাতে দেওয়া হয়নি। যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। 24 মিনিটের বক্তৃতায় বিভেদ সরিয়ে ঐক্যবদ্ধ তৃণমূল তৈরির কথা যেমন ছিল, পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেছেন। রাজনৈতিক মহল মনে করছে এদিনের সভা থেকে 26-এর নির্বাচনকে পাখির চোখ করার বার্তা দিয়েছেন অভিষেক। তিনি জানেন লোকসভা নির্বাচনে যতই ফল ভালো হোক, বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল যাবে তখন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকেও সঙ্গে নিয়ে যাবে। ফলে এখন থেকে সংগঠনকে আরো দৃঢ় করাতেই তার নজর। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। শুধু এতটুকুই শেষ নয়, এরপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অনেক বার্তা দিয়েছেন, ঠিক যেমন সন্দেশখালী ইস্যু করে, সন্দেশখালীকে ইস্যু করে অনেক কথা বলেছেন। সন্দেশখালীর শেখ শাহজাহান ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের হাতে একটা হাতিয়ার উঠে এসেছিল, আর সেই হাতিয়ার নিয়েই কিন্তু লোকসভা নির্বাচন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও ফলাফলে সেসব কিছুই দেখা যায়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, বসিরহাটেই উল্টো ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাটে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, এটার জন্য একেবারে বিজেপিকেই দায়ী করলেন তিনি, যে একটা চক্রান্ত বিজেপি এমন করেছে যার জন্য পুরো বাংলাকে ছোট হতে হয়েছে গোটা দেশের কাছে। আরো কি বললেন অভিষেক, শোনাবো। আপনারা দেখেছেন এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালী করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21-এ সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই সন্দেশখালী, যেই লোকসভা আসনের অধীনে, সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে।
একদিকে যখন সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবং সঙ্গে সঙ্গে সেই নেতাকর্মীদের বিষয়েও বলছেন যারা ঠিকঠাক মন দিয়ে কাজ করছেন না বলে মনে করেন অভিষেক আবার বন্দ্যোপাধ্যায় উঠে এলো এবং পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ এবং ঠিক এই জায়গাতে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী যখন বারবার করে বাংলায় শিক্ষা স্ক্যামের কথা বলা হয়, বারবার করে চাকরির বিভিন্ন বিষয় নিয়ে 2022-এর 21শে জুলাই ঠিক পরের দিন গ্রেপ্তার হয়েছিলেন। আর ঠিক তারপর থেকে বাংলাকে নিয়ে নানান রকম কটূক্তি করেছে বিজেপি এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসের দিকে, অর্থাৎ কোনোভাবেই ধ্যান দেননি এমনটাই বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা। উল্টে যখন একেবারে সমস্ত দেশে নিট কেলেঙ্কারি নিয়ে কথা উঠছে, নিট নিয়ে যখন জলঘোলা পরিস্থিতি সমগ্র দেশে, ডাক্তার যারা আগামীর ভগবানের দ্বিতীয় রূপ যাদেরকে ভাবা হয়, যারা সমস্ত মানুষের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলোর দিকে পর্যবেক্ষণ করেন, সেই মানুষগুলো যদি পর্যবেক্ষণ ঠিকঠাক না হয়, সেই জায়গাতে যখন প্রশ্ন বা ধোঁয়াশা সৃষ্টি হয়, তখন প্রশ্ন ওঠে নানান রকম যে তাহলে কি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা দেশীয় স্তরে সঠিক রয়েছে। ঠিক এই জায়গাতে নিট কেলেঙ্কারি নিয়ে ধর্মেন্দ্র প্রধানের দিকে সরাসরি কিন্তু তোপ দাগলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথাটা বলতে চেয়েছেন অভিষেক, যে বার্তাটা দিতে চেয়েছেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে, অর্থাৎ প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে যদি গ্রেপ্তার করা হয় তাহলে নিট কেলেঙ্কারিকে নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে নয় কেন, এই প্রশ্নটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার তুলে দিলেন। এবং এই প্রশ্ন কতটা ভ্যালিড বা ইনভ্যালিড সেটা দর্শকরা বিচার করবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন একবার শোনাই, শুনো। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এই যাবতীয় বিষয় নিয়ে জলঘোলা পরিস্থিতি আজও কিন্তু সৃষ্টি হলো, তার কারণ 21-এর মঞ্চ থেকে যে রাজনৈতিক বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সঙ্গে অখিলেশ যাদব কী বলেছেন সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই জায়গাতে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো গতকাল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম অনন্যা, বাংলাদেশ যখন অগ্নিগর্ভ বাংলাদেশ, সেই জায়গাতে কোটা সিস্টেম নিয়ে সমগ্র বাংলাদেশে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। আজকে এই জায়গাটাতেই জানিয়ে রাখি যে বাংলাদেশ নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যদি কোনো শরণার্থী থাকে বা কোনো রিফিউজি থাকে তাদের কিন্তু বাংলা আশ্রয় দেবে, এই কথাটা তিনি বলেছেন। বাংলাদেশ নিয়ে স্পেসিফিক্যালি কোনো মন্তব্য তিনি করেননি, তবে বাংলাদেশে এই যে বিক্ষোভের পরিস্থিতি, তার জন্য যদি পশ্চিমবঙ্গের কাছে কেউ সাহায্য চায় বা পশ্চিমবঙ্গে এসে কেউ থাকতে চায়, সেই সাহায্য কিন্তু করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো একবার শুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয় নিয়ে কি বলেছেন, অনন্যা শোনাই। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে বড় জয় পেল সাধারণ মানুষ। যে দাবিতে দীর্ঘদিন ধরে বিপ্লব করছিল, আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সেই দাবি কিন্তু মেনে নেওয়া হলো। আবারও পুরনো দাবিতে ফিরে গেল সুপ্রিম কোর্ট। যেমনটা নিয়ম ছিল 93%, সেই 93% কিন্তু মেধার ভিত্তিতে হবে নিয়োগ এবং মাত্র 7% কোটা ভিত্তিক রাখা হয়েছে, যেখানে 5% মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাকি 1% প্রতিবন্ধীদের জন্য এবং বাকি আরও 1% নৃগোষ্ঠীর জন্য। এবং ঠিক এই জায়গাতেই বাংলাদেশের এই যাবতীয় বিষয় নিয়ে যখন জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম স্বস্তি পেয়েছে বলা যেতে পারে, যারা এতদিন ধরে লড়াই করলেন, এই জায়গাতে এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি আলোচনায়। দেখুন। বাংলাদেশ হাইকোর্টের দেওয়া রায় বাতিল সুপ্রিম কোর্টের।
সরকারি চাকরি মেধা ভিত্তিতে হবে 93%। মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ 5%। 1% সংরক্ষিত থাকবে জনগোষ্ঠীদের জন্য। কোটা বা সংরক্ষণের বিরোধিতাতেই উত্তাল বাংলাদেশ। সংরক্ষণ বাতিলের দাবিতে প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। বুক চিতিয়ে দাঁড়িয়েছে পুলিশ সেনার বন্দুকের নলের সামনে। পড়ুয়াদের এই আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হচ্ছে। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 115 জনের। জারি হয়েছে কারফিউ। শুটআউট সাইটেরও নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলায়। কারফিউর মধ্যে দিন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের সংরক্ষণ নিয়ে শুনানি শুরু হয়। সরকার পক্ষের তরফে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায় বাতিল করার আবেদনই জানানো হয়। সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হচ্ছে এবার থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বাকি 7% সংরক্ষিত থাকবে। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 1% মৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যেহেতু এটি নীতি সংক্রান্ত বিষয়, তাই পরবর্তীতে প্রয়োজন হলে সরকার এবং সংরক্ষণ বা কোটার হার পরিবর্তন বা সংস্কার করতে পারবে। তবে সরকারকে অবিলম্বে কোটা প্রত্যাহারের রায় নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে। শীর্ষ আদালতের তরফে আন্দোলনকারী পড়ুয়াদের ক্লাসরুমে ফিরতে অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জন হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন। অবৈধ সরকার এই বাংলাদেশ থেকে ছাত্র নির্মূল করতে চেষ্টা আছে। তারা যেভাবে পারতেছে, যেখানে ছাত্র দেখতেছে তারা পাখির মতো গুলি করতেছে ভাই। এটাই হচ্ছে, এখানে প্রতি 5 সেকেন্ডে 5 জন 6 জন কইরা রোগী আসতেছে, সবাই ছাত্র। কিন্তু সবচেয়ে আফসোস এটা যে বাংলাদেশের কোনো মিডিয়া সংবাদ মাধ্যম এটা প্রচার করতেছে। বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী 5 শ্রেণীর জন্য মোট 56% কোটা বা সংরক্ষণ ছিল। 2018 সালে এই সংরক্ষণ বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হয়। চাপের মুখে পড়েই হাসিনা সরকার সংরক্ষণ বাতিলের কথা ঘোষণা করে। কেবল জনজাতিদের 5% এবং প্রতিবন্ধীদের 1% সংরক্ষণ বহাল রাখা হয়। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের পরিবার। চলতি বছরের 5 জুন হাইকোর্টের সংরক্ষণের সিদ্ধান্তকে খারেজ করে পুরনো নিয়মেই ফিরিয়ে আনে। আগের মতো সংরক্ষণ ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। এরপরই ফের প্রতিবাদে রাস্তায় নামে পড়ুয়ারা। বিগত কয়েকদিনে তা ভয়ঙ্কর রূপ নেয়। পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় কমপক্ষে 115 জনের। দেশ জুড়ে জারি রয়েছে কারফিউ, বন্ধ ইন্টারনেট, মেসেজ পরিষেবাও। হাইকোর্টের রায় বাতিল করে ছাত্রদের লড়াইতেই পড়ল শিলমোহর। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, কোটার হিসেব 56 থেকে কমে দাঁড়াচ্ছে 7-এ। আর এখানেই জয় পেল ছাত্রদের লড়াই। আর ঠিক এই জায়গাতে একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা চলে এসেছি। অনন্যা, মূলত বাংলাদেশ এবং আজকের এই 21শে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, সেই বিষয় নিয়েও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। যারা যারা আমাদের এই শো, এই স্পেশাল সেশন একেবারে ইউটিউবেও দেখতে পারবেন। আজকের মতো এই স্পেশাল সেশন এতটুকু পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।